প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস 2026 সালের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন নিয়ে আলাপ করব। গণিতের সেট ও ফাংশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তা আমরা জানবো সেট কাকে বলে, কয় প্রকার, কি কি, এবং কিভাবে সেট অপারেশন করতে হয় বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে। আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। তা আমরা আজকে আহ, চলি আমাদের আলোচনায়। একটু শেয়ার করি কন্টেন্টটা। তো আমাদের আজকের অধ্যায় 2 সেট ও ফাংশন, নবম দশম শ্রেণীর গণিত। আমি পূর্বে বলেছি। তো সেট পেজ 21-এ আছে আমাদের বোর্ড বইয়ের। তো সেট, সেট কাকে বলে? এখানে বইয়ের উদাহরণটা আমরা দেখি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তা আমরা একটু যদি সহজ করে বলি, সেট আসলে কিছুই না, সেট হচ্ছে কিছু উপাদান এর সমষ্টি, যে উপাদানগুলোর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য বিরাজ করে। যেমন এখানে বলা আছে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। আচ্ছা, আমরা যদি একটু অন্যভাবে বলি, যেমন আমি যদি এ সেট সমান ধরি যে ক্লাস 9-এর মেয়েদের সেট, বি সেট ধরলাম ক্লাস 9-এর ছেলেদের সেট। অর্থাৎ ছেলেদের সেট বলতে এখানে ক্লাস 9-এর সকল ছেলেরা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। বি সেট ক্লাস 9-এর সকল মেয়েদের অন্তর্ভুক্ত আছে। তাদের বৈশিষ্ট্য কি? তারা ক্লাস 9-এ পড়ে এবং তারা মেয়ে। আর ছেলেদের ক্ষেত্রে তারা ক্লাস 9-এ পড়ে এবং তারা ছেলে। এই যে একই জাতীয় বৈশিষ্ট্যগুলোর নিয়ে যে উপাদানগুলো নিয়ে একটি সেট গঠিত হয়, একটি দলকে আমরা বলতেছি সেট। এবং সেটের এক একটা মধ্যে এক একটা উপাদান, যে ইয়েগুলো থাকে উপাদানগুলোকে সেটের উপাদান বলা হয়, এক একটা অন্তর্ভুক্ত এলিমেন্ট গুলাকে। নিচে যেমন আর একটা এখানে বলছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট হতে পারে। একটা সেট ধরলাম যে প্রথম 10টি বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7, 9, এগুলো নিয়ে একটা সেট। তো ইংরেজিতে সেটকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়, ক্যাপিটাল লেটারে ABCXYZ এইরূপ। আর উপাদান, সেটের ভিতরে প্রত্যেকটা উপাদান বোঝাতে গেলে তখন সেই ক্ষেত্রে ছোট হাতে লিখতে হয়। যেমন এখানে লেখা আছে বি সমান এ সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি। তোমরা যদি দেখো এখানে, এইখানে এই বি বড় হাতের ক্যাপিটাল লেটারের বি হচ্ছে সেটের নাম। আর এই যে স্মল লেটারের এ আর বি, এটা হচ্ছে এলিমেন্ট, এটা হলো উপাদান, এই সেটটার উপাদান। আর এই সেট লেখার কনভেনশন হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো উপাদান ওই সেটটার। তাহলে বি সেট এর উপাদান এ এবং বি। এটা চিহ্ন আছে, যেমন এখানে এই এলিমেন্ট চিহ্ন হচ্ছে এই যে ইউ এর মতো, এই যে মাঝে এটা এই চিহ্নটা, এটাকে বলে এলিমেন্ট। যেমন এখানে বলা আছে এ এলিমেন্ট অফ বি, কারণ এখানে যে এ হচ্ছে বি এর এলিমেন্ট, এটা পড়তে হবে আমাদেরকে। এ এলিমেন্ট অফ বি পড়া হয় কিভাবে? এ বি এর সদস্য, বা এ বিলংস টু বি। এ বিলংস টু বি। একইভাবে বি বিলংস টু বি, এখানে বিও এই ছোট হাতের বি, এটাও বি সেটের উপাদান, তাহলে বি বিলংস টু বি অলসো। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি নাই, এ বি, শুধু এ আর বি আছে। আমি যদি সি বলি তাহলে সি ইজ নট বিলংস টু বি। এই যে এইভাবে লিখতে হয়, নিচের দিকে লেখা আছে দেখো, সি নট বিলংস টু বি, অর্থাৎ এখানে ডাজ নট বিলং টু বি, এখানে এই এলিমেন্ট লিখে একটা ক্রস দিয়ে দেওয়া হয়, এটার মানে ওইটার মধ্যে সে উপাদান নয়। আর সেট প্রকাশের পদ্ধতি, সেটটাকে দুই ভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতিতে যখন সেটের উপাদানগুলো এক একটা করে সবগুলো থাকে ওটার মধ্যে, তখন সেটাকে বলতেছি তালিকা পদ্ধতি। যেমন এ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে এ আর বি, বি ইকুয়াল টু 2, 4, 6, সি ইকুয়াল টু নিলয়, তিশা, শুভ্রা,
ইত্যাদি, অর্থাৎ এগুলো এক একটা সেট, এবং এর মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করা আছে। আর গঠন পদ্ধতি হলো যখন এই সেটটা এলিমেন্টগুলো না থেকে এইটা একটা শর্ত দেওয়া থাকে, অর্থাৎ একটা তালিকা পদ্ধতিতে যেভাবে সেটটা গঠিত হয়েছে ওর বৈশিষ্ট্য দিয়ে যদি বর্ণনা করা থাকে তখন সেটাকে বলবো সেট গঠন পদ্ধতি। যেমন এখানে দেখো লেখা আছে a = x, এটা পড়তে হয় যে কোলন চিহ্নকে পড়তে হয় যেন a = x, যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে বলতেছে কি শর্ত দিয়ে দিল, তাহলে এক্স বলতেছে এ সেটটা হলো তার উপাদান হবে এক্স, যেন এক্সটা কি হবে, এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে কি, স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে 1 3 5 7 9 এরকম। তারপরে বি সমান লেখা আছে এক্স, যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তাহলে খেয়াল করে দেখো, তাহলে বি সমান এখানে কোনো বরং যদি লিখতে এখানে রহিম, করিম, সালমা, রুমি এভাবে 5 জনের নাম এখানে লিখে দিত, তাহলে এটা হতো তালিকা পদ্ধতি। এখানে সেটা না লিখে বললো যে এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, অর্থাৎ তাদের নাম না লিখে একটা শর্ত দিয়ে দিল। এইভাবে লেখাকে আমরা বলছি যে এই পদ্ধতিতে যদি সেট গঠন করা হয় সেটাকে বলছি সেট গঠন পদ্ধতি। আর যদি তালিকা পদ্ধতি কোনটা, যদি প্রত্যেকটা উপাদান স্পষ্ট বলা থাকে তখন সেটা তালিকা পদ্ধতি। নিচে একটু উদাহরণ দেখে আমরা আরেকটু ক্লিয়ার হওয়া যায়। উদাহরণ 1 বইয়ে দেওয়া আছে 7 14 21 28। এখানে দেখো এ সমান বলা আছে স্পষ্ট, এখানে এর উপাদান হচ্ছে 7 14 21 28। এটা হলো সেট গঠন পদ্ধতি, না সরি তালিকা পদ্ধতি। এখন এটাকে আমরা যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে, এখানে আমরা যদি একটু দেখি যে 7 14 21 28 এগুলো দেখো প্রত্যেকটায় সাতের গুণিতক, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28। এখন প্রথমটা আমি এ সমান লিখলাম 7 14 21 28, এটা হলো তালিকা পদ্ধতি। এবার আমি গঠন পদ্ধতি যদি করি তাহলে লিখলাম এখানে নিচে দেখো এক্স, যেন এক্স কমা 7 এর গুণিতক 7 এর গুণিতক, এবং সেটা রেঞ্জটা কতটুকু, 0 থেকে 28-এর মধ্যে, কিন্তু জিরোর এখানে দেখো এক্স আছে মাঝে। এটার অর্থ হচ্ছে এক্স নিচের দিকে 0 পর্যন্ত যাবে, 0 হবে না, 0-র বড়, কারণ এখানে সমান চিহ্ন নাই। এক্স হবে 0-র বড় এবং 28 বা তার ছোট। আমরা দেখছি যে এ সমান ছিল দেখো 7 14 21 28, তার মানে 28 পর্যন্ত যাবে। এই 28-এর এখানে যে এক্স এর পরে যে সমান চিহ্ন আছে এটার নিচে একটা টান আছে, এটার অর্থ হচ্ছে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ 28 হতে পারে তার চেয়ে ছোট হতে পারে। আর এক্স এর এপাশে আছে দেখো <0, তার মানে কি 0-র চেয়ে বড় হবে, 0 ছোট হবে না। আচ্ছা, এখানে 0টা হবে <x, অর্থাৎ এক্স এর মান হবে 0-র চেয়ে বড় এবং 28 বা তার ছোট। উদাহরণ বি দেখো, এখানে বি সমান লিখলো এক্স, এক্স 28-এর গুণনীয়ক। এখানে দেখো এটা কি পদ্ধতি, এটা হচ্ছে গঠন পদ্ধতি। এখানে কিন্তু কোনো উপাদান দেওয়া না, খালি বলা আছে যে এক্স কি হবে 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়ক কি কি হতে পারে আমরা দেখি। গুণনীয়ক মানে আমরা যেটা যেটা দিয়ে 28-কে ভাগ করা যায়। তো দেখো 28-এর গুণনীয়ক কি হতে পারে, 1 গুণ 28, 2 গুণ 14, 4 গুণ 7। তাহলে এখানে কি কি পেলাম, 1 পেলাম, 28 পেলাম, 2 পেলাম, 14 পেলাম, 4 পেলাম, 7 পেলাম। তাহলে এই 28-এর গুণনীয়ক হলো 1 2 4 7 14 28, সিরিয়ালে সাজানো হয়েছে। তাহলে এখন নির্ণয় সেট বি সমান আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 4 7 14 28। তাহলে এই যে এই সেটটা আমরা বের করলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে বলা আছে 1 2 4 7, কিন্তু শুরুতে দেওয়া ছিল বি সমান এক্স, যেন এক্স কমা 28-এর গুণনীয়ক। এইটা শর্ত, এটা হচ্ছে গঠন পদ্ধতি। এবার আসি আমরা সসীম সেট। সসীম সেট কাকে বলে, আমরা একটু আগে দেখলাম যে সেটের উপাদান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। তো সসীম সেটের উদাহরণ হলো যে সেটের উপাদান কয়টা হবে এটা নির্দিষ্ট থাকবে। সসীম মানে সীমাবদ্ধ, অর্থাৎ এটা নির্দিষ্ট থাকবে। যেমন এখানে দেখো ডি সমান বলা আছে এক্স ওয়াই জেড, এটার মানে এই ডি এর তিনটাই উপাদান এক্স ওয়াই জেড। আবার ই সমান বলা আছে 3 6 9 10 10 10 60, অর্থাৎ কি খেয়াল করে দেখো ই সমান কি কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, 3 তারপরে 6 তারপর 9 তারপর ডট ডট দেওয়া আছে, তার মানে কি 9-এর পর হবে 12,
12-র পর হবে কত, 15। এইভাবে যাবে, যেতে যেতে 60 পর্যন্ত যাবে, অর্থাৎ এর নিম্ন সীমা 3 আর উচ্চ সীমা 60 এখানে বলাই আছে, তাহলে এটা সসীম, অর্থাৎ সীমা নির্দিষ্ট করা আছে যে এর সর্বনিম্ন সংখ্যা 3, সর্বোচ্চ হবে 60, তাহলে এটা একটা সসীম সেট। আবার এটা দেখো গঠন পদ্ধতিতে লেখা আছে এফ ইকাল টু এক্স, এক্স মৌলিক সংখ্যা এবং এবং বলছে 30 থেকে 70-এর মধ্যে, তাহলে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটার ভ্যালু হবে 30-এর বড় এবং 70-এর ছোট, তাহলে এটা একটা সসীম সেট। কারণ মৌলিক সংখ্যা বলতে কি, যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেমন 31, তাহলে 31টা হবে একটা উপাদান এই সেটের। তারপরে কি 32 ভাগ করা যায়, হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, আবার 37, 37 হবে আবার একটা উপাদান। তো এইভাবে যেতে যেতে কত পর্যন্ত যাবে, 70-এর নিচ পর্যন্ত। তাহলে এটা হলো একটা সসীম সেট। তাহলে অসীম সেট কি, ঠিক তার উল্টাটা, যে সেটের সদস্য সংখ্যা সীমিত না, তাহলে সেটাকে বলবো আমরা অসীম সেট। যেমন এখানে বলা আছে এ সমান এক্স, যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে খেয়াল করে এর কোনো সীমা বলে দেওয়া নাই, খালি বললো এক্স বিজোড় সংখ্যা। কিন্তু যদি বলতো এক্স বিজোড় সংখ্যা এবং 60 বা 50-এর ছোট, তাহলে এটা সসীম হতো। কিন্তু এটা অসীম কেন, তাহলে বিজোড় সংখ্যা তো অনেক আছে, লাখ লাখ, তুমি শেষ করতে পারো না। 1, 3, 5, 7, 9 এইভাবে চলতেই থাকবে যদি তুমি আপার লিমিটটা না বলে দাও যে ঊর্ধ্বসীমা কত হবে, তাহলে এটা একটা অসীম সেট। একইভাবে দেখো স্বাভাবিক সংখ্যার সেট এন ধরলো, 1, 2, 3, 4 ডট ডট ডট, লাস্টে আর কোনো সংখ্যা নাই। আগেরটার খেয়াল করে দেখো, আগে ই সমান ছিল 3, 6, 9 ডট ডট 60, কিন্তু এই ডট 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 লাস্টে 60 না থাকলে ওইটাও অসীম হয়ে যেত। এটার মতো এখানে দেখো 1, 2, 3, 4 লাস্টে ডট 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 ডট, কোনো আপার লিমিট নাই, তার মানে এটা একটা চলতেই থাকবে, এটা একটা অসীম সেট। আচ্ছা, ঠিক এইভাবে নিচের দিকে আছে। তাহলে আমরা মোট মোট কথা, যে সেটের সদস্য সংখ্যা সীমিত নির্দিষ্ট করা থাকে সেটা সসীম সেট, আর যেটার অনির্দিষ্ট করা থাকে যে কোনো নাম্বার ওরকম যে কোনো সংখ্যা হতে পারে সেটা হলো অসীম সেট। ফাঁকা সেট, ফাঁকা মানে আমরা তো বুঝতেই পারছি ফাঁকা, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই সেটাই ফাঁকা সেট। এইটার দুই ভাবে লেখা হয়, একটা হলো এই যে ফাই বলে এটাকে, জিরোর মতো এটার মধ্যে টান, আর একটা হলো শুধু সেকেন্ড ব্র্যাকেট, এই যে এরকম। অর্থাৎ ফাঁকা সেট লেখার বুদ্ধি এরকম সেকেন্ড ব্র্যাকেট, অথবা এরকম ফাই, এই জিরো দিয়ে এই টান দিয়ে দিলে একটা ফাই। কিন্তু যদি আমরা এইরকম ভাবে জিরো দিয়ে, এটা কিন্তু ফাঁকা সেট নয়, কারণ এই জিরো একটা উপাদান, জিরো একটা উপাদান। ফাঁকা সেট লেখার নিয়ম দুইটা, একটা হলো সেকেন্ড ব্র্যাকেট মধ্যে কিছু থাকবে না, অথবা এই ফাই জিরো দিয়ে কাটা। তাহলে ফাঁকা সেট কোনটা, যে সেটের কোনো উপাদান নাই সেটা হলো ফাঁকা সেট। আচ্ছা, যেমন এখানে উদাহরণে বলছে যে একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট এক্স এলিমেন্ট অফ এন, 10 এক্স এলিমেন্ট 11। তো বলতেছে একটা বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, যাদের বলতেছে 10 থেকে 11-র মধ্যে, তো 3 জন ছাত্রের সেট বললো, আর এখানে বললো 10 থেকে 11-র মধ্যে, তো 10 থেকে 11-র মধ্যে তো 3 হবে না। 10-এর, এখানে বলছে এক্স এর মান 10-এর ছোট হবে না বা 11-র বড় হবে না, তাহলে এখানে শুধু 10, এখানে কি তাহলে 10-এর ছোট হবে না, 11-র বড় হবে না, তার মানে কি এইখানে আসলে কোনো এলিমেন্টই নাই, ফাঁকা। কারণ একজন মানুষের বয়স হয় 10 হবে না হলে 11 হবে, মাঝামাঝি তো হবে না এখানে এইভাবে লেখা আছে যাতে 10 আর 11, এখানে আর মাঝে কোনো সংখ্যা নাই, কাজে এটা একটা ফাঁকা সেট। ঠিক একইভাবে নিচের দিকে দেখো আরেকবার আছে এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 23 থেকে 29-এর মধ্যে, তো 23 থেকে 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই, কোনো মৌলিক সংখ্যা নাই। আসলে 23 23 একটা নিজে একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, কিন্তু বলছে যে এক্স একটা এলিমেন্ট এ, যে এক্স যেন মৌলিক সংখ্যা কিন্তু তার ভ্যালু হবে 23 থেকে 29, তো 23-এর আর 29-এর মধ্যে কি কি আছে, 24 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে, সবগুলো দেখো ভাগ করা যায় কোনো না কোনো দিয়ে, তাহলে এগুলো কোনোটাই মৌলিক নয়, কাজে এটা একটা ফাঁকা সেট। এবার আসছে ভেন চিত্র। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডায়াগ্রাম বা চিত্র। জন ভেন একজন
গণিতবিদ, উনি 1834 থেকে 1923 সালে তার 1834-এ উনি জন্মগ্রহণ করেছিলেন, মারা গেছিলেন 1923 সালে। তো এটা তার হলো জীবনায়ুকাল। তো এর মধ্যে উনি এই একটা সেটের কার্যবিধির একটা চিত্র প্রকাশ করেন, তার নাম অনুসারে এটার নাম হচ্ছে ভেন চিত্র। তো এটার মধ্যে কি কি থাকে? আয়ত থাকে, বৃত্ত থাকে এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। আমরা একটু পরে দেখবো গুলা ভেন চিত্র কি। তাহলে উপসেট। উপসেট, উপসেট থেকে দেখো লেখা আছে উপ। উপ মানে কি? উপ মানে একটা সেটের কিছু সংখ্যক অথবা সবগুলো উপাদান নিয়ে যদি আর একটা সেট গঠিত হয়, তবে ওই সেটটাকে বলে এই সেটের উপসেট। যেমন আমরা দেখো কি একটু খেয়াল করে দেখি, বলে না জেলা উপজেলা। উপজেলাটা কি? জেলারই একটা অংশ কিন্তু ছোট। উপজেলাটা আয়তনে ছোট, জেলাটা বড়। তো ঠিক একইভাবে উপসেট, তাহলে সেট থেকে আসতেছে উপসেট। তাহলে উপসেটটা সেটের ছোট হতে পারে, সমানও হতে পারে। তাহলে উপসেট হচ্ছে একটা সেটের কিছু সংখ্যক উপাদান গুলো নিয়ে অথবা সবগুলো উপাদান নিয়ে যদি আরেকটা সেট গঠিত হয়, তখন তাকে বলা হবে উপসেট। যেমন দেখো এ সমান এ আর বি, এর দুইটা উপাদান এ আর বি। এখন এ আর বি নিয়ে যদি এভাবে সেট গঠিত হয়, ধরো এ বি আর সেম ও টোটালটা নিয়ে একটা করা হলো, একটা শুধু এ নিয়ে একটা সেট করা হলো বা বি নিয়ে একটা সেট করা হলো, তাহলে এখানে এ বি, এ আর বি এই তিনটাই উপসেট হলো এ সেটের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের হচ্ছে ফাই সেট, ফাঁকা সেট। এই ফাঁকা সেট সব সেটেরই একটা উপাদান, অর্থাৎ ফাঁকা সবটার মধ্যে থাকে বাতাসের মতো। তাহলে বুঝতে হবে যে ফাঁকা সেট, তাহলে এটা একটা রুল, ফাঁকা সেট সব সেটেরই একটা উপসেট। আর একটা রুল কি? প্রত্যেকটা সেটই তার নিজের উপসেট। যেমন দেখো এখানে এ সমান এ বি, আবার দেখো এখানে এ বি দিয়ে একটা সেট করা হয়েছে, এটা এই এ বি সেটটা একটা উপসেট, কারণ সবগুলো উপাদান নিয়েও একটা উপসেট গঠিত হতে পারে। আর এটাও একটা উপসেট, বিটাও একটা উপসেট। তো এটাকে বলে প্রকৃত উপসেট, বা এই বি হলো এটা প্রকৃত। প্রকৃত উপসেট যখন একটা সেটের কিছু সংখ্যক উপাদান নিয়ে আর একটা সেট গঠিত হয়, সবগুলো না, একটা হলেও কম থাকবে, তাহলে তখন সেটাকে বলা হবে প্রকৃত উপসেট। আর যদি সবগুলো নিয়ে উপসেট করা হয়, তাহলে ওটাকে বলে উপসেট কিন্তু সমান। যেমন এখানে নিচের দিকে দেখো খেয়াল করে, এখানে একটা চিহ্ন আছে বি উপসেট এ, এই যে এটা উপসেট বলে। অর্থাৎ এটাই সমান, নিচে সমান চিহ্ন মানে বি সেটটা এ সেটের একটা উপসেট কিন্তু সমান। অর্থাৎ বিতে যেইগুলো উপাদান আছে এ তো একই একই উপাদান আছে। যেমন এই ক্ষেত্রে বি সমান যদি আমরা বলি এ কমা বি, আর এ সমানও আছে এ কমা বি, তাহলে বি সেটটা এ সেটের উপসেট কিন্তু ইকুয়াল। আচ্ছা, তাহলে প্রকৃত উপসেট আমরা অলরেডি আলাপ করলাম যে কোন সেটের কিছু সংখ্যক উপাদান নিয়ে আর একটা সেট গঠিত হলে সেটাকে বলে প্রকৃত উপসেট। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এ সমান 3 4 5 6, আর বি সমান 3 আর 5। তাহলে দেখো এখানে এতে কি কি আছে? 3 5 5 আছে, এই দুইটা তো আছে, আরো দুইটা উপাদান অর্থাৎ বেশি আছে। তাহলে এই বি সেটে পুরোটা নাই, তাহলে বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। তখন লেখার সময় নিচে আর সমান চিহ্ন হবে না, এই যে এইভাবে দেখো লিখতে হবে বি, এই যে উপসেট এ লেখাবো এখানে, আর নিচেই নিচে টান টার হবে না। এখানে যে একটা টান ব্যবহার করা হচ্ছিল, এই যে এইরকম টান, এটার হবে না, এই টানটার হবে না। অর্থাৎ বি উপসেট এ, বি উপসেট এ। কিন্তু যদি দুইটা সমান উপাদান থাকে, এখানে 3 5 না থেকে যদি এরকম থাকতো 3 5 4 6, এর উল্টাপাল্টা থাকলে কিন্তু সেটে অসুবিধা নেই, সেটের অর্ডার কোনো ইম্পর্টেন্ট না, অর্থাৎ আগে পরে এটা কোনো ব্যাপার না, সবগুলো থাকলে হলো। তাহলে এখানে দেখো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এই সবগুলো এখানে আছে। যদি এটা সমান আমি সি বলি, তার মানে কি? এই সি সেটটা হচ্ছে সি, সি সেটটা হলো এ সেটের, এ সেটের হচ্ছে ইকুয়াল, ইকুয়াল উপসেট। অর্থাৎ এখানে যেগুলো আছে ওখানে এগুলো আছে। তাহলে প্রকৃত উপসেট হলো যে মূল সেটের চেয়ে এখানে কম থাকবে উপাদান। কি থাকবে? কম থাকবে। সেটের সমতা। সমতা মানে দুইটা সেট কখন সমান বলা হবে? সমতার নিয়ম হলে যে একটা সেটের সবগুলো উপাদান আর একটা সেটের মধ্যে যদি থাকে, তখন দুইটা সেটকে বলবো আমরা সমান। এখানে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে
দুইটা সেটের মধ্যে একই রকম উপাদান থাকতে হবে, কিন্তু কোনোটাতে যদি বেশি থাকে, একটা বেশি বার একই জিনিস বেশি বার, তাহলে তারা সমান। আবার উল্টাপাল্টা যদি থাকে সিরিয়াল, তাও তারা সমান। কিন্তু যদি এমন হয় যে একটা উপাদান একটাতে আছে আর একটাই নাই, তাহলে তখন আর সমান হবে না। যেমন এখানে দেখো, বি সমান বলছে, এ সমান দেওয়া আছে 3 5 7, বি সমান দেওয়া আছে কত, 5 3 3 7। এই দুইটা সমান। কেন সমান দেখো, এতে 3 আছে, বিতেও 3 আছে, এতে 5 আছে, বিতেও 5 আছে, এতে 7 আছে, বিতে 7 আছে। যদিও এ বিতে আছে 3 দুইবার আছে, তো বলছে বেশিবার থাকলেও কোনো সমস্যা নাই, তারপরেও তারা এক। কারণ এই একটা সেটে 3 একবার আছে আর একটাতে দুইবার আছে, এটার অর্থ এই নয় যে দুইটা আলাদা, এখানে দুইটা সেট সমান। অর্থাৎ সেটের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, একটা উপাদান যদি একটাতে বেশি বার থাকে একটাতে কম বার থাকে, তাহলেও তারা সমান। কিন্তু শুধু কখন সমান হবে না, যদি এখানে সাপোজ যদি এমন হতো, এর মধ্যে ধরো এখানে ছয় ছয় আছে, তো বিতে তো 6 নাই, তখন আর এই দুইটা সমান হতো না। তাহলে সমান চিহ্ন কিভাবে লিখতে হয়, জাস্ট সমান, এ ইকুয়াল টু বি। আর যদি সমান না হয়, তখন আমাদেরকে লিখতে হয় মধ্যে ক্রস দিতে হয়। সমান না হলে নিয়ম হচ্ছে যে এরকম ক্রস দেওয়া, যদি আমি দিয়ে এরকম ক্রস দেই, এ নট ইকুয়াল টু বি, তখন এটা হবে এ আর বি সমান না, এ আর বি সমান না। তাহলে নিচে এখনো দেখো এখানে এ সমান দেওয়া আছে বা 3 5 7, বি সমানে 5 3 3 7, সি সমান 7 7 3 5 5, হলে এ বি সি তিনটা সেটের সমতা বোঝায়। অর্থাৎ এখানে এ সমান বি সমান সি, কারণ কি, এতে দেখো 3 5 7 আছে, বি এর মধ্যে তাই আছে 3 5 7 আছে, যদিও 3 একটা বেশি আছে, তারপরেও তারা সমান। আবার সিতে কি আছে, 7 দুইবার আছে, 7 দুইবার আছে, 5 দুইবার আছে, তারপরেও তারা সমান। কারণ 5 আছে, 3 আছে আর 7 আছে। যদি আমরা এই ডুপ্লিকেট গুলো বাদ দিই, অরিজিনাল মিল আছে, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, এবার সেটের অন্তর। অন্তর বলতে বিয়োগফল, এ বাদ বি। অর্থাৎ আমরা এই যে এইভাবে লিখে, এ মাইনাস বি বা এ বাদ বি, এই যে অবলিকের মতো চিহ্ন, এটাকে বলা হয় এ বাদ বি। দুই রকম ভাবে লেখা হয়, এই যে এটা একটা, এটা একটা। এ মাইনাস বি মানে এ থেকে বি, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, আমরা বীজগণিতে অনেকবার করছি। এ মাইনাস বি, আবার এ ব্যাক স্ল্যাশ বি, একে বলে ব্যাক স্ল্যাশ, কিন্তু আমরা সেটের ক্ষেত্রে পড়ার সময় হলো বলবো বি বাদ, এ বাদ বি বা এ বাদ বি, এ মাইনাস বি মানে এ বাদ বি। তাহলে এই জিনিসটা কি, খুব সোজা। এ মাইনাস বি মানে যেই এ থেকে বি বি বাদ, অর্থাৎ এর মধ্যে বি এর যে কটা মিল আছে ওই কটা খালি বাদ দিয়ে দিব, তাহলে আমরা এ মাইনাস বি হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে উদাহরণ, এখানে উদাহরণটা দেখো। উদাহরণে কি আছে, এ সমান 1 2 3 4 5 আর বি সমান আছে 3 5। তাহলে এ মাইনাস বি যদি আমি করি, এ বাদ বি, তাহলে দেখো এখানে করে দেওয়া আছে, এ বাদ বি বলতে, এ বাদ বি বলতে এ 3 আর 5 মিল আছে, মিল আছে। তাহলে 1 2 3 4 5 থেকে আমার 3 আর 5 বাদ দিলাম, 3 আর 5 এই দুইটা বাদ গেল দেখো। তাহলে কি কি থাকলো, 1 2 4, 1 2 4, এটাই হচ্ছে এ মাইনাস বি। তো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, আজকে এ পর্যন্তই। আমরা এরপরে আরো সেটের আরো কিছু অংশ আলোচনা করব। আমরা আমরা এই যে প্র্যাকটিক্যাল আলোচনায় আমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট টাইম। তো আশা করি তোমরা এটা দেখবে এবং পরবর্তীতে যে ভিডিওটা যাবে এটা তোমরা সবাই দেখবে, এবং আশা করি তোমাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হয়ে গেছে।